বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। তোমরা ইতিমধ্যেই জানো 2022 সালে যারা পরীক্ষার্থী তাদের জন্য অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে নবম সপ্তাহের জন্য। তোমাদের আগে যে পর্যন্ত অষ্টম সপ্তাহ পর্যন্ত অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল তার পরবর্তী অ্যাসাইনমেন্টটি এখন নতুন করে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে নবম সপ্তাহের জন্য অ্যাসাইনমেন্ট। সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার হলো 2। আর যে অধ্যায় থেকে দেওয়া হয়েছে সেই অধ্যায়টার নাম হচ্ছে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ পরিবেশ রসায়ন সম্পর্কিত, যার বিষয়কোড হলো 177। এখন এই যে আমাদের অ্যাসাইনমেন্টগুলো আবার নতুন করে দেওয়া শুরু হয়েছে, সেই অ্যাসাইনমেন্টের ধারাবাহিকতায় আমাদের নিয়মিত পর্যায়ক্রমিকভাবে আলোচনাগুলো চলতে থাকবে এবং সেক্ষেত্রে দেখা যায় যে আমরা নিয়মিতভাবে যখন এই অ্যাসাইনমেন্টগুলো সমাধান দিব, তোমরা অবশ্যই ভিডিওগুলো ফার্স্ট ও লাস্ট দেখবে, তাহলে তোমাদের অ্যাসাইনমেন্ট করাটা অনেক সহজ হবে। আমি আজকের এই ভিডিওতে কিভাবে নবম সপ্তাহের যে কেমিস্ট্রির অ্যাসাইনমেন্ট সহজভাবে উপস্থাপন করা যায় এবং কি কি অংশগুলো তোমাকে প্রত্যেকটা প্রশ্নের সাথে সংযোজন করতে হবে সেই অংশটা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা আজকের এই অ্যাসাইনমেন্ট সম্পর্কিত প্রথম আলোচনাটা শুরু করি এবং ভিডিওটা স্টার্ট করি। তাহলে খেয়াল করো যে আজকের আমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের নাম্বার কিন্তু 2। খেয়াল রাখতে হবে যে অ্যাসাইনমেন্ট নাম্বারটা হচ্ছে 2 এবং দ্বিতীয় পত্রের উপরে দেওয়া হয়েছে এবং সেটা হচ্ছে প্রথম পত্রের পরিবেশ রসায়ন সম্পর্কিত, যার বিষয়কোড বলছি আমরা 177। তাহলে এই অ্যাসাইনমেন্টের জন্য যে শিরোনামটা হয়েছে সেই শিরোনামটা কি দেখো, শিরোনামটা হলো গ্যাস সূত্রসমূহ এবং বিভিন্ন অবস্থায় বাস্তব গ্যাসের আচরণ। অবশ্যই আমরা শিরোনামটা একটু ব্লক করে বড় করে লিখব যেন অ্যাসাইনমেন্টটা সুন্দর হয় এবং পরীক্ষককে আকৃষ্ট করতে পারে। যেহেতু অ্যাসাইনমেন্টটা তোমার মানে টিচারের মনো আকর্ষণ করাটাই তোমার কাজ, সেজন্য অ্যাসাইনমেন্টটা কিভাবে তুমি সর্বোচ্চ নম্বর পেতে পারো, আজকের এই আলোচনাটা যদি তুমি ফার্স্ট টু লাস্ট দেখো তাহলে এই অ্যাসাইনমেন্ট সম্পর্কিত যে 4টা প্রশ্নের উত্তর তোমাকে দেওয়া হয়েছে এবং প্রতিটা প্রশ্নের মার্ক হলো 4 এবং সেই প্রতিটা প্রশ্নের উত্তর তুমি অত্যন্ত সুন্দরভাবে সেটা উপস্থাপন করতে পারবে এবং শিরোনামটাও প্রথমে সুন্দর করে লিখবে। দেখো শিরোনামটার নাম হলো, আবার আমরা বলছি, গ্যাস সূত্রসমূহ এবং বিভিন্ন অবস্থায় বাস্তব গ্যাসের আচরণ। সুন্দর করে বড় করে লিখবে। তাহলে প্রথম যে প্রশ্নটা আমাদেরকে দেওয়া হয়েছিল সেই প্রথম প্রশ্ন জন্য আমরা প্রথমে লিখব 1 নং প্রশ্নের উত্তর। 1 নং প্রশ্নের জন্য যে প্রশ্নটা হয়েছে সেই প্রশ্নটা হলো গ্যাসের সূত্রসমূহ সমন্বয় করা। গ্যাসের সূত্রের সমন্বয় করা মানে হলো বিভিন্ন রকমের গ্যাসের সূত্র রয়েছে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র, আংশিক চাপ সূত্র, এরকম যে গ্যাসের সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলোকে তোমাকে সমন্বয় করার কথা বলা হয়েছে। তাহলে এই গ্যাসের সূত্রগুলোকে সমন্বয় করার জন্য প্রথমেই আমাদের সে সূত্রটা রয়েছে বয়েলের সূত্র। এই বয়েলের সূত্র কি, বয়েলের সূত্র ব্যাখ্যা লেখচিত্র সহ প্রথমে তোমাকে দিতে হবে। চার্লসের সূত্র দিতে হবে, চার্লসের সূত্রে গাণিতিক রূপ দিতে হবে লেখচিত্র সহ। এটা আমরা করে দিব কিছুক্ষণ পরে। আমরা আপাতত দিচ্ছি যে 1 নং প্রশ্নের সাথে তুমি কি কি বিষয়গুলোকে অ্যাড করবে। তাহলে প্রথম অংশ হলো বয়েলের সূত্র, বয়েলের সূত্রের ব্যাখ্যা করব লেখচিত্র সহ। দ্বিতীয় অংশটা হচ্ছে চার্লসের সূত্র, চার্লসের সূত্রে গাণিতিক রূপ লেখচিত্র সহ। চার্লসের সূত্র থেকে গ্যালোসকের যে চাপীয় সূত্র রয়েছে তার লেখচিত্রটা আমরা এখানে ব্যাখ্যা করব। তারপরে আমরা ব্যাখ্যা করব হচ্ছে বয়েল ও চার্লসের সূত্র থেকে সমন্বয় সূত্রের প্রতিপাদন করব, অ্যাভোগাড্রোর সূত্র করব এবং অ্যাভোগাড্রোর সূত্রের ব্যাখ্যা করব। তারপরে সর্বশেষ হচ্ছে বয়েল, চার্লস, অ্যাভোগাড্রোর সূত্রের সাহায্যে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ যেটা রয়েছে সেটা পিভি ইকুয়াল টু এনআরটি প্রতিপাদন করতে হবে। তাহলে দেখো 1 2 3 4 5 6 এই 6টা অংশের সমন্বয় করে 1 নং প্রশ্নের যে প্রশ্নটা তুমি লিখবে সেগুলো সেটিং করবে। তাহলে প্রথমেই তুমি বয়েলের সূত্রটা আমরা আসি যে বয়েলের সূত্রটা আমরা কিভাবে ব্যাখ্যা করব। বয়েলের সূত্র প্রত্যেকটারই আমরা একটা একটা করে অল্প অল্প করে ব্যাখ্যা করছি যেন তুমি প্রথমে এই প্রশ্নের উত্তরটা সুন্দর করে সাজিয়ে লিখতে পারো এবং কতটুকু দিবে আমরা সেটাও এখান থেকে লেখচিত্রের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তাহলে বয়েলের সূত্র হলো যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন চাপের বিপরীত অনুপাতে পরিবর্তিত হয়। তার মানে V is proportional to 1/P, যেখানে তাপমাত্রা স্থির। তাহলে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ V proportional to 1/P। তাহলে এখানে যদি আমরা এই সমানুপাতিকটা উঠিয়ে দিই তাহলে হবে K × 1/P। তাহলে K আমরা ধরে নিলাম একটি সমানুপাতিক ধ্রুবক, একটি সমানুপাতিক ধ্রুবক।
তারপর আমরা এখান থেকে এই পির সাথে ভি গুণ করলাম, পি ভি ইকুয়াল টু কে। এখন আমরা পি ভি ইকুয়াল টু আমরা এখান থেকে কে পেয়েছি, অর্থাৎ চাপ এবং আয়তনের গুণফল হলো ধ্রুবকের সমান। এখন এই চাপ এবং আয়তনের গুণফলের এই মানটা যে ধ্রুবকের সমান, এটা আমরা একটু লেখচিত্রের মাধ্যমে দেখায় দিব। যে লেখচিত্রের জন্য আমরা বয়েলের সূত্র 3টা লেখচিত্র পাই এবং এই 3টা লেখচিত্রই তোমাকে অঙ্কন করে দেখাতে হবে। প্রথমে আমরা চাপ আয়তন বনাম চাপের যে লেখচিত্র হয় সেই অধিবর্তীয় লেখচিত্রটা আমরা এখানে প্রথমে দিব। তাহলে এর জন্য আমরা লেখচিত্র অঙ্কন করব হলো, তাহলে প্রথম লেখটা হচ্ছে ভি সমানুপাতিক পি, এখানে আয়তন হচ্ছে মিলিলিটার এককে। তাহলে এখান থেকে যে অধিবৃত্তীয় যে রেখাটা পাওয়া যায়, অর্থাৎ সেখানে আমরা এই অধিবৃত্তীয় লেখচিত্রটা সুন্দর করে অঙ্কন করার চেষ্টা করব। এই হলো আমাদের অধিবৃত্তীয় রেখাগুলো। সেই অধিবৃত্তীয় রেখাগুলোর আমরা এখান থেকে দিব। এটা হচ্ছে T1, এটা হলো T2, এটা হলো T3। তাহলে T1, T2, T3, এভাবে আমরা লেখচিত্রটা এখান থেকে অঙ্কন করে দেখিয়ে দিব। অর্থাৎ T1, T2, T3 এরকমভাবে এই অধিবৃত্তীয় রেখাটা অধিবৃত্তীয় রেখা, এই অধিবৃত্তীয় লেখচিত্র যেটা আমরা পেলাম, এই অধিবৃত্তীয় রেখাটি হচ্ছে আমাদের যে এইখানে আমরা প্রথম যে লেখচিত্রটা পেলাম, এই রেখাটাকে নাম বলা হবে সমষ্ণ রেখা। সমষ্ণ রেখা এটা ব্যাখ্যা করতে হবে তোমাকে, অথবা এটাকে বলা হয় আইসোথার্ম রেখা। আইসোথার্ম রেখা, আইসোথার্ম রেখা। তাহলে এখানে আইসোথার্ম রেখার প্রথম অংশটা আমরা এই লেখচিত্রটা দিব। দ্বিতীয় লেখচিত্রটা আমরা দিব হচ্ছে যে এখানে আমাদের দ্বিতীয় যে লেখচিত্রটা রয়েছে সেই লেখচিত্রটা হচ্ছে আয়তনের বনাম চাপের বিপরীত। আয়তন বনাম 1/p লেখচিত্র অঙ্কন করব। সেটা হবে একটা মূল বিন্দুগামী সরলরেখার এই লেখটা দিব আমরা। এখানে আমরা দিব T1, T2, T3। এই হলো আমাদের প্রথম লেখাটা ছিল বীজ সমানুপাতিক পি এর জন্য আমরা বি বনাম পি লেখচিত্র অঙ্কন করব। পরের লেখচিত্রটা হবে বি বনাম 1/p লেখচিত্র, এবং পরের যে লেখচিত্রটা রয়েছে সেটা হচ্ছে পিবি বনাম পি এ 1/p এ লেখচিত্র অঙ্কন করব। পিবি বনাম পিবি বনাম 1/p লেখচিত্র অঙ্কন করব, অর্থাৎ 1/p। তাহলে এখান থেকে আমরা 3টা বয়েলের সূত্রানুসারে আমরা এই সব রেখাগুলোকেই বলবো সমষ্ণ রেখা বা তাপীয় রেখা। অর্থাৎ বয়েলের সূত্রের এইটুক ব্যাখ্যা করলে আমাদের হয়ে যাবে। তাহলে বয়েলের সূত্রটা আমরা প্রথমে দিব, তারপরে বয়েলের সূত্রের গাণিতিক রূপটা দিব, তারপরে এই 3টা লেখচিত্র আমরা দিলে বয়েলের সূত্র সম্পর্কিত আলোচনাটা শেষ হবে। আশা করি তোমরা এই বিষয়টাকে বুঝতে পেরেছো। তারপরে আমরা ব্যাখ্যা করব হলো চার্লসের সূত্র। দ্বিতীয় পয়েন্ট এটার জন্য ব্যাখ্যা করতে হবে চার্লসের সূত্র। তাহলে চার্লসের সূত্রটা হলো যে এখানে আমরা চার্লসের সূত্রের সময় আমাদের স্থির রাখতে হবে চাপকে। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক। এটাই হলো আমাদের চার্লসের সূত্র। তার মানে আমরা কি বললাম, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন পরম তাপমাত্রার এখানে সমানুপাতিক হবে। তাহলে এটাকে যদি আমরা সমানুপাতিকটা উঠিয়ে দেই, তাহলে কে আমরা একটা সমানুপাতিক লিখতে পারি, কে একটি সমানুপাতিক ধ্রুবক। তাহলে আমরা ভি ডিভাইডেড বাই টি ইকুয়াল টু কে। তাহলে চার্লসের সূত্রের জন্য যে গাণিতিক রূপটা আমাদের দাঁড়াইলো বি বাই টি ইকুয়াল টু কে। তাহলে এইখান থেকেও আমরা একটা লেখচিত্র পাবো। সেই রেখাগুলো হলো সমচাপীয় রেখা। এটার জন্য আমরা একটা লেখচিত্র দিব। এটার জন্য চাপীয় রেখা আমরা পাবো। সেই সমচাপীয় রেখাটা হচ্ছে বি বনাম 1/p বনাম টি। বি বনাম টি এর যে লেখচিত্রটা আমরা পাবো সেটা হবে একটা মূল বিন্দুগামী সরলরেখার
P1 P2 P3। তাহলে এটাও হবে, এটাকে বলা হবে সমতাপচাপীয় রেখা। এই রেখাগুলোর নাম হলো সমচাপীয় রেখা। তাহলে সমচাপীয় রেখা হবে বি বনাম যদি টি এর লেখচিত্র অঙ্কন করা হয় তাহলে সেটা হবে আইসোবার, অথবা এটাকে আইসোবারও বলা হয়, আইসোবার অথবা সমচাপীয় রেখা। এখান থেকে আমরা তাহলে চার্লসের সূত্রটা আমরা কি পেলাম? স্থির চাপে নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ এই সমানুপাতিকটা উঠিয়ে দিয়ে আমরা কে একটা সমানুপাতিক ধ্রুবক ধরে নিলাম B/T = K। তাহলে বি বনাম টি এর লেখচিত্র অঙ্কন করলে আমরা এখানে সমচাপীয় রেখাগুলো পাবো অথবা আইসোচাপীয় রেখা পাবো, এইটা আমরা ব্যাখ্যা করব। তাহলে চার্লসের সূত্রের আমাদের এখান থেকে ব্যাখ্যাটা চলে গেল। এরপরে আমরা চার্লসের সূত্র থেকে গ্যালোসকের চাপীয় যে সূত্রটা রয়েছে সেই গ্যালোসকের চাপীয় সূত্রটা ব্যাখ্যা করব। চার্লসের সূত্র থেকে গ্যালোসকের চাপীয় সূত্র। চার্লসের সূত্র থেকে গ্যালোসকের চাপীয় সূত্র। গ্যালোসকের চাপীয় সূত্রটা আমাদের কি? তো এখানে আমরা গ্যালোসকের যখন চাপীয় সূত্র আমরা ব্যাখ্যা করব তখন সেই সূত্রের মধ্যে আয়তনকে স্থির রাখা হয়েছিল। আয়তনকে স্থির রেখে, অর্থাৎ P is proportional to T, P সমানুপাতিক T, যেখানে B স্থির। তার মানে কি আমরা বলতে পারি চার্লসের সূত্র থেকে যখন চাপীয় সূত্র বা গ্যালোসকের চাপীয় সূত্রকে আমরা ব্যাখ্যা করব তখন আয়তনকে স্থির রাখলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ পরম তাপমাত্রার সমানুপাতিক। এখান থেকে আমরা এর জন্য গাণিতিক রূপ পাবো। এটাকেও আমরা ইচ্ছা করলে উঠিয়ে দিতে পারি টি, এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক। তাহলে আমরা লিখব হচ্ছে P/T = K। তাহলে চার্লসের সূত্রটা আমরা বললাম, যদি কোনো নির্দিষ্ট স্থির আয়তনে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ পরম তাপমাত্রার বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক, এক্ষেত্রে আমরা পেলাম P/T = K। এক্ষেত্রেও এর জন্য যে আমরা লেখচিত্রটা পাবো সেই লেখচিত্রের নামটা হবে আইসোকোর রেখা, অর্থাৎ P বনাম T এর লেখচিত্র। এখান থেকেও আমরা একটা লেখচিত্র আমরা পাবো। P হলো ATM এককে, আর এখান থেকে আমরা T পাবো কেলভিন এককে। তাহলে এটাও হবে একটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এখান থেকে আমরা বিভিন্ন সরলরেখার মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ পাবো। এটা হচ্ছে B1, এটা হলো B2, এটা হলো B3। তাহলে এটাকে নাম বলা হবে আইসোকোর। এই রেখাটার নাম হচ্ছে আইসোকোর রেখা, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। অর্থাৎ P বনাম T এর যদি লেখচিত্র অঙ্কন করি আমরা এরকম একটা লেখচিত্র পাবো। এটা আমরা গ্যালোসকের চাপীয় সূত্রের ব্যাখ্যা করব। তাহলে আমরা এখানে তিনটা সূত্রের আমরা ব্যাখ্যা দিয়েছি, সেটা হচ্ছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং গ্যালোসকের চাপীয় সূত্র। এই সূত্রগুলো আমরা তিনটা সূত্র একসাথে পেলাম। এখন আমরা দেখাবো বয়েল এবং চার্লসকে যদি আমরা একত্রিত করি তাহলে যে সূত্রগুলো হয়। যেহেতু প্রশ্নটার ভিতরে সবগুলো সূত্রের সমন্বয় করার কথা বলা হয়েছে এবং সবগুলো সূত্রকে এখানে ব্যাখ্যা করতে হবে, সেজন্য আমরা অল্প অল্প করে প্রত্যেকটা সূত্রকে এখানে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা দেখাবো হচ্ছে বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র। বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। তাহলে বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্রটা আমরা কি পাবো? বয়েলের সূত্র থেকে আমরা পেয়েছিলাম, বয়েলের সূত্রানুসারে আমরা পাই, বয়েলের সূত্রানুসারে পাই V is proportional to 1/P, যেখানে T স্থির, আমরা পেলাম এটা 1 নাম্বার। চার্লসের সূত্র থেকে আমরা পাই, চার্লসের সূত্রানুসারে পাই V is proportional to T, যেখানে P স্থির, এটা আমরা দিলাম 2 নং। তাহলে 1 ও 2 নংকে একত্রিত করে পাই, 1 ও 2 নংকে
একত্রিত করে পাই, তাহলে আমরা কি পাবো? ভি ভি বি সমানুপাতিক টি বাই পি। তাহলে এখান থেকে আমরা লিখব বি সমানুপাতিক উঠিয়ে দিয়ে আমরা এখানে কে একটা ধ্রুবক নিয়ে আসলাম টি বাই পি। তাহলে কে একটি সমানুপাতিক ধ্রুবক আমরা লিখব। তাহলে এখান থেকে এখানে বি, তাহলে আমরা লিখব পি ভি ইকুয়াল টু কে। এখান থেকেও আমরা পেলাম হচ্ছে পি বি বাই কে। তাহলে এখান থেকে আমরা প্রথম অবস্থার জন্য আমরা পেলাম হচ্ছে পি ওয়ান বি ওয়ান ইকুয়াল টু কে। এই দুইটার জন্য আমরা পৃথক পৃথকভাবে দেখো ভি 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 লিখলাম, এখানে আছে টি বাই পি, তাহলে পি ভি ইকুয়াল টু আমরা এখান থেকে কে পেলাম। এখান থেকে আমরা দেখো আবার এই যে টিটা রয়েছে, আমরা টিটাকে নিচে নামিয়ে দিলাম, তাহলে হচ্ছে পি ভি বাই টি। এটা আমরা যদি দ্বিতীয় অবস্থার জন্য যদি নেই, তাহলে আমরা লিখতে পারি পি ওয়ান বি ওয়ান বাই টি ওয়ান, আবার দ্বিতীয় অবস্থার জন্য লিখি পি টু ভি টু বাই টি টু। এটাই হচ্ছে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। তাহলে এটাই হচ্ছে বয়েল এবং চার্লসের জন্য যদি সমন্বয় সূত্রের কথা বলা হয়, তাহলে এই বয়েল এবং চার্লসের জন্য আমরা এই সমন্বয় সূত্রটা এখান থেকে এটুক লিখে দিব। তাহলে বয়েল এবং চার্লসকে যদি আমরা একত্রিত করি, যে সূত্রটা পাবো সেটা হচ্ছে পি ওয়ান বি ওয়ান বাই টি ওয়ান, পি টু বি টু বাই টি টু। এরকমভাবে যদি তৃতীয় অবস্থার জন্য আমরা নেই, তাহলে পি টু ভি টু বাই টি টু। এই হলো বয়েল চার্লস এর সূত্রগুলোকে সমন্বয় করে আমরা যতটুকু এখান থেকে লিখতে পারবো সেইটুকু আমরা এখানে দেখালাম। এরপরে আমরা যদি বয়েল চার্লস এবং অ্যাভোগাড্রোর সূত্রকে একত্রিত করি, তাহলে যে সূত্রটা পাবো সেটাও দিতে হবে, সেজন্য আমাদের অ্যাভোগাড্রোর সূত্রটাও লিখতে হবে। এরপর আমরা লেখাবো যে অ্যাভোগাড্রোর সূত্রটা কি। আমি যেটুক বলছি সেইটুক যদি এ টু জেড তোমরা দিতে পারো, তাহলে প্রশ্নের ফুল মার্কস তোমরা এখানে আশা করি পাবে। তাহলে অ্যাভোগাড্রোর সূত্র, তাহলে অ্যাভোগাড্রোর সূত্র হলো, এখানে আমাদের তাপমাত্রা এবং চাপকে স্থির রাখা হয়েছিল। সেখানে আমরা তাপমাত্রা ও চাপকে যদি স্থির রাখি, অর্থাৎ টি ও পি কে যদি আমরা স্থির রাখি, তাহলে আমরা কি পাবো? তাপমাত্রা এবং চাপকে যদি স্থির রাখা যায়, তাহলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন মূল সংখ্যার সমানুপাতিক। এটাই হচ্ছে প্রত্যেকটা গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকে, এটাই হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। অর্থাৎ তাপমাত্রা এবং চাপকে যদি স্থির রাখা যায়, তাহলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন মূল সংখ্যার সমানুপাতিক। এটুকু হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। এখন যদি আমরা তিনটা সূত্রকে একত্রিত করি, অর্থাৎ গ্যাসের যে সমন্বয় সূত্র, চাপ, তাপমাত্রা এবং আয়তনের মধ্যে যে আমরা সম্পর্ক স্থাপন যদি করতে চাই, তাপমাত্রা, চাপ, আয়তন, তাহলে গ্যাসের একটা সমন্বয় সূত্র পাওয়া যাবে, সেটাকে বলা হয় আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ, অর্থাৎ পিভি ইকুয়াল টু এন আর টি। এই পর্যন্ত যদি আমরা প্রতিপাদন করব, তারপরে এই প্রশ্নটার উত্তর আমাদের শেষ হবে। তাহলে আমরা যদি এখন খেয়াল করো সমন্বয় সূত্রকে প্রতিপাদন করি, অর্থাৎ সবগুলো সূত্রকে একত্রিত করি, তাপমাত্রা, চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক স্থাপন। তাপমাত্রা, চাপ এবং আয়তনের মধ্যে যদি সম্পর্ক স্থাপন করতে চাই, তাহলে তিনটা সূত্রকে আমরা একত্রিত করব, বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র। তাহলে বয়েলের সূত্র থেকে আমরা পাই, বয়েলের সূত্রানুসারে পাই ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, যেখানে টি স্থির। এটা আমরা দিলাম 1 নাম্বার। চার্লসের সূত্র হতে আমরা পাই, চার্লসের সূত্রানুসারে পাই ভি ইজ প্রপোর্শনাল টু টি, যেখানে পি স্থির। এটা দিলাম আমরা 2 নং সমীকরণ। এবং এরপরে আমরা অ্যাভোগাড্রোর সূত্রটা যদি লিখি, অ্যাভোগাড্রো সূত্রানুসারে পাই ভি ইজ প্রপোর্শনাল টু এন, যেখানে টি ও পি স্থির। এটা দিলাম আমরা 3 নং সমীকরণ। এখন যদি তিনটাকে একত্রিত করি, 1, 2 ও 3 নং সমীকরণকে একত্রিত করে পাই, তাহলে আমরা কি লিখতে পারি? ভি সমানুপাতিক ভি 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 এন টি বাই পি। তাহলে ভি এখানে উঠিয়ে দিয়ে আমরা সমানুপাতিক ধ্রুবক বসালাম কে এন টি বাই পি।
তাহলে এখানে লিখতে পারি কে একটি সমানুপাতিক ধ্রুবক। এখন আমরা এখানে পিটাকে উঠিয়ে দিলাম, এইটাকে আমরা গুণ করে দিলাম, এই পাশে আমরা লিখছি। তাহলে পিভি ইকুয়াল টু এন কে টি। এখানে কে এর পরিবর্তে আমরা আর ব্যবহার করব, পিভি ইকুয়াল টু এন আর টি। কে এর পরিবর্তে আর ব্যবহার করে, আর হলো মোলার গ্যাস ধ্রুবক। এই হলো আমাদের প্রথম প্রশ্নের সমাধান। তার মানে এটাই হচ্ছে বয়েল চার্লস অ্যাভোগাড্রোর সূত্রকে যদি আমরা একত্রিত করি যে সূত্রটা পাবো সেটা হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে তাপমাত্রা, চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে 1 নং প্রশ্নটা তোমার শেষ হবে। তাহলে 1 নং প্রশ্নের মধ্যে যে অংশটুকু ছিল সেটুকু আমরা টু দ্য পয়েন্টে শেষ করার চেষ্টা করলাম। অর্থাৎ প্রথম যে প্রশ্নটা আমার ছিল যে গ্যাসের সূত্রসমূহকে সমন্বয় করা, গ্যাসের সূত্রসমূহগুলোকে আমি সবগুলো সূত্রকে এখানে সমন্বয় করেছি। বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, গ্যাসের জন্য যে চাপের সূত্র রয়েছে গ্যালোসাকের সেই সূত্র, এবং সবগুলোকে একত্রিত করে বয়েল, চার্লস, অ্যাভোগাড্রোর সূত্র একসাথে করার পর আমরা পেলাম হলো পিভি ইকুয়াল টু এনআরটি। এই সমীকরণটাও আমাদের প্রতিপাদন করলে প্রথম প্রশ্নটা টু দ্য পয়েন্টে শেষ হবে। আর যে আগে যে আমরা বয়েলের জন্য লেখচিত্র অঙ্কন করলাম, চার্লসের সূত্রের জন্য লেখচিত্র করলাম, গ্যালোসাকের জন্য লেখচিত্র অঙ্কন করলাম, ওই লেখচিত্র সহ দিব, তাহলে তুমি 4-এর মধ্যে ইনশাল্লাহ 4 পাবে। এরপরে আমরা দ্বিতীয় প্রশ্নটা আমরা আলোচনা করব। দ্বিতীয় প্রশ্ন আমাদের কি ছিল সেটা আমরা একটু লিখব। 2 নং প্রশ্নের উত্তর। 2 নং প্রশ্নের জন্য আমাদের যে প্রশ্নটা ছিল সেই 2 নং প্রশ্নটা আমরা এখান থেকে লিখব। তাহলে 2 নং প্রশ্নের জন্য আমার প্রশ্নটা যে আছে সেটা আমরা এখান থেকে লেখার চেষ্টা করব। 2 নং প্রশ্ন, তে বাস্তব গ্যাসসমূহের আদর্শ আচরণ করার শর্ত। আগে শিরোনামটা লিখে নিবা, বাস্তব গ্যাসসমূহের আদর্শ আচরণ করার শর্ত। তাহলে বাস্তব গ্যাসসমূহের আদর্শ আচরণ করার শর্ত বর্ণনা করবে। শর্ত বর্ণনা করা। তাহলে এটা ছিল আমাদের 2 নং প্রশ্নের জন্য নির্বাচিত প্রশ্ন। যে 2 নং প্রশ্নের জন্য ছিল বাস্তব গ্যাসসমূহের আদর্শ আচরণ করার যে শর্ত সেটা আমরা বর্ণনা করব। অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন যখন আমরা লিখব, প্রত্যেকটা প্রশ্নের নিচে ওই প্রশ্নটা কি ছিল সেই প্রশ্নটা আমরা অবশ্যই মার্কিং করে দিব। বারবার বলছি, স্পষ্ট অক্ষরে প্রশ্নের নম্বর লিখবে এবং ওই প্রশ্নের জন্য যে শিরোনাম ছিল সেই প্রত্যেকটা প্রশ্নের শিরোনামটা আমরা এখানে লেখার চেষ্টা করব। বাস্তব গ্যাসসমূহের আদর্শ আচরণ করার জন্য যে শর্ত রয়েছে সেই শর্তটা আমরা এখানে ব্যাখ্যা করব। এই প্রশ্নের সাথে আমরা কি কি বিষয়গুলো দিব, এই প্রশ্নগুলোর সাথে আমরা দিব হলো আদর্শ ও বাস্তব গ্যাস, আদর্শ ও বাস্তব গ্যাসের সংজ্ঞা দিব এই প্রশ্নটার সাথে। তাহলে আদর্শ ও বাস্তব গ্যাসের আমরা এখান থেকে যে সংজ্ঞাটা পাই, সেই সংজ্ঞাটা আমরা হলো যে সকল গ্যাস বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর সূত্রকে যথাযথভাবে মেনে চলে সেগুলো হলো আদর্শ গ্যাস। আর যে গ্যাসগুলো গ্যাসের সমন্বয় সূত্র, অর্থাৎ গ্যাসের যে সূত্র রয়েছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র যথাযথভাবে মেনে চলে না, সেগুলো হলো বাস্তব গ্যাস। এই হলো আদর্শ ও বাস্তব গ্যাসের জন্য প্রথমে আমরা এখান থেকে সংজ্ঞা দিব। তারপরে দ্বিতীয় অংশ হচ্ছে আদর্শ ও বাস্তব গ্যাসের জন্য পার্থক্য দিব। আদর্শ ও বাস্তব গ্যাসের জন্য পার্থক্য লিখব।
তাহলে পার্থক্য দিব কমপক্ষে আমাদের 4টি দিতে হবে। তাহলে আদর্শ ও বাস্তব গ্যাসের জন্য তুমি বই থেকে 4টি পার্থক্য এখান থেকে উঠিয়ে দিবে, যে আদর্শ গ্যাস কি করে, বাস্তব গ্যাস কি করে, এরকম 4টা বৈশিষ্ট্য তাদের মধ্যে তুলনামূলকভাবে আলোচনা দিবে। আদর্শ গ্যাসের এই ধরনের বৈশিষ্ট্য রয়েছে, বাস্তব গ্যাসের এই ধরনের বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে 4টা পার্থক্য আমরা এখান থেকে লিখব। তাহলে প্রথম প্রশ্নের অংশের জন্য আমরা প্রথমে বললাম যে আদর্শ বাস্তব গ্যাসের সংজ্ঞা দিব, তারপরে আমরা পার্থক্য দিব। তারপরের অংশ হচ্ছে এমাগা কার্ভ আমি লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। এমাগা কার্ভ লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। এমাগা কার্ভের লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। তাহলে এমাগা কার্ভটা অঙ্কন করব আমরা। এমাগা কার্ভের জন্য যে কার্ভটা আমাদের রয়েছে, যে এখানে পিবি বনাম পি এ লেখচিত্র অঙ্কন করলে আমরা এখান থেকে 2টা অংশ পাই। তাহলে এই যে বগ্নরেখাগুলো আমরা পাবো বিভিন্ন গ্যাসের জন্য, সেই গ্যাসের জন্য এটাকে আমরা ধরে নিলাম আদর্শ গ্যাস, আর এই গ্যাসগুলো হলো বি মানে বাস্তব গ্যাস আমরা ধরে নিলাম, এগুলো হলো আদর্শ গ্যাস। তাহলে আদর্শ ও বাস্তব গ্যাস, অর্থাৎ এটাকে আমরা বাস্তব এবং এটা হলো আদর্শ গ্যাস। তাহলে পিবি বনাম পি এ লেখচিত্রের মাধ্যমে এমাগা কার্ভ বই থেকে আমরা সুন্দর করে লিখে দিব যে আদর্শ গ্যাসের জন্য কোন ধরনের লেখচিত্র হবে, এবং সেই ক্ষেত্রে এমাগা কার্ভ লেখচিত্রের সাহায্যে কীভাবে ব্যাখ্যা করেছিল, অর্থাৎ পিবি বনাম পি এ লেখচিত্রটা এই ক্ষেত্রে আমরা বিভিন্ন গ্যাসের জন্য পাবো, যেমন হাইড্রোজেন এবং হিলিয়ামের জন্য আমরা পাবো। যেমন এখান থেকে হাইড্রোজেন গ্যাসের জন্য যদি আমরা দেখি, হ্যাঁ, যেমন এটা যদি আমাদের হাইড্রোজেন হয়, এটা হলো হিলিয়াম গ্যাসের জন্য, এরকমভাবে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। যেমন এটা হলো হাইড্রোজেন গ্যাস, এটা হচ্ছে হিলিয়াম। তাহলে হাইড্রোজেন, হিলিয়াম এবং এখানেও আমরা কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন এরকম বিভিন্ন গ্যাসের জন্য আমরা এখান থেকে ব্যাখ্যা করার জন্য চেষ্টা করব। তার মানে পিবি বনাম পি এ লেখচিত্র অঙ্কন করলে এমাগা কার্ভের সাহায্যে আমরা আদর্শ গ্যাসের সমীকরণ এবং বাস্তব গ্যাসের জন্য যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো মেনটেন করার চেষ্টা করব। যে শর্তগুলো কি, তাহলে শর্তগুলো আমরা দিব হচ্ছে 1 নাম্বার হচ্ছে আয়তন, 2 নাম্বার হলো চাপ, 3 নাম্বার হলো তাপ। তাহলে তাপীয় শর্ত, তাহলে আয়তন শর্ত, চাপের শর্ত এবং তাপের শর্ত। তাহলে আমাদের এখানে লেখচিত্র ছিল বিজ্ঞানী এমাগার কিছু ভারী গ্যাসের জন্য এবং হালকা গ্যাসের জন্য পৃথক পৃথকভাবে বিভিন্ন গ্যাসের জন্য লেখচিত্র অঙ্কন করেছিল, এবং সেই লেখচিত্রগুলো এই সূত্রের জন্য বিভিন্ন রকমের শর্ত পূরণ করেন। সেটা হচ্ছে আয়তনের সাথে, চাপের সাথে এবং তাপীয় যে শর্তগুলো রয়েছে সেই তাপীয় শর্তগুলো আমরা ব্যাখ্যা করব। এরপরে আমরা ব্যাখ্যা করব হলো সংকোচনশীলতার গুণাঙ্ক। সংকোচনশীলতার গুণাঙ্ক জেড, সংকোচনশীলতার গুণাঙ্ক দ্বারা ব্যাখ্যা করব। গুণাঙ্ক ব্যাখ্যা, তাহলে আমরা এখানে জেড হলো সংকোচনশীলতার গুণাঙ্ক, এই সংকোচনশীলতার গুণাঙ্কের সাহায্যেও আমরা সেইগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব। এরপরের অংশ হচ্ছে এই প্রশ্নটার জন্য আমাকে গ্যাসের গতীয় তথ্যের যে স্বীকার্যগুলো রয়েছে, গ্যাসীয় গতীয় তথ্যের স্বীকার্যটা আমরা এখান থেকে দিব। তাহলে গ্যাসের গতীয় তথ্যের স্বীকার্য, গ্যাসের গতীয় তত্ত্বের মৌলিক স্বীকার্য। তাহলে গ্যাসের গতীয় তথ্যের বিভিন্ন রকমের স্বীকার্য রয়েছে। গ্যাসের গঠন সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ব্যাখ্যা করেছিলেন। ম্যাক্সওয়েল, বোলজম্যান, ক্লসিয়াস এবং আরও অন্যান্য বিজ্ঞানী গ্যাসের গঠন এবং আচরণ সম্পর্কিত বিভিন্ন তথ্য ব্যাখ্যা করেছিলেন। সেই তথ্যগুলো পরবর্তীতে বিভিন্ন ইনফরমেশনগুলোকে কাজে লাগিয়ে একটা তথ্যে রূপান্তরিত হয়, তার নাম হলো গ্যাসীয় গতীয় তথ্যের সমীকরণ। সেই তথ্যের সাহায্যে আমরা বিভিন্ন রকমের স্বীকার্যগুলো পেয়ে থাকি। এরকম 10টা স্বীকার্য আমরা পেয়ে থাকি গ্যাসের গঠন আর আচরণ ব্যাখ্যার জন্য। গ্যাসের গতিশক্তি, গ্যাসের অণুসমূহের মধ্যে আয়তন, তাপমাত্রা এবং গতিশক্তির এরকম বিভিন্ন ফরম্যাট আমরা পেয়ে থাকি। সেইগুলোর ভিত্তিতেই দেখা গেছে যে বিভিন্ন রকমের স্বীকার্য, অর্থাৎ সব স্বীকার্যগুলোকে যদি আমরা একত্রিত করি তাহলে পিবি ইকুয়াল টু 1/3 mNc²। এই গ্যাসের গতীয় সমীকরণ পাবো। এই সমীকরণের সাহায্যে আমরা গ্যাসের গতীয় শক্তি ব্যাখ্যা করতে পারি। এই গ্যাসের গতীয় তথ্যের সমীকরণও তোমার এই প্রশ্নের জন্য তোমাকে ব্যাখ্যা করতে হবে।
অর্থাৎ গ্যাসের গতীয় তথ্যের মৌলিক স্বীকার্য দিবে, গ্যাসের গলীয় তথ্যের যে মৌলিক স্বীকার্যের সাহায্যে আমরা পিভি ইকুয়াল টু 1/3 mn² পাই, সেটার আমরা এখান থেকে ব্যাখ্যা করার সম্পূর্ণরূপে চেষ্টা করব। এরপরে হচ্ছে যে এই যে গতীয় তথ্যের সমীকরণ আমরা পেলাম, এইগুলোর ক্ষেত্রে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করার জন্য যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো কখন মেনে চলে এবং কখন মেনে চলে না। তাহলে আমাদের একটা শর্ত রয়েছে, গুরুত্বপূর্ণ শর্ত, সেটা কি শর্ত। তাহলে এখানে কোন শর্তটা সাধারণত মেনে চলে? উচ্চ তাপমাত্রায় ও নিম্নচাপ, উচ্চ তাপমাত্রায় ও নিম্নচাপে, খেয়াল করো এইটাই হচ্ছে আমাদের মেইনলি উচ্চ তাপমাত্রায় ও নিম্নচাপে, নিম্নচাপে এই শর্তটাই মেনটেন করবে আমাদের যে উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপে অধিকাংশ বাস্তব গ্যাসসমূহ, অধিকাংশ বাস্তব গ্যাসসমূহ মোটামুটিভাবে আদর্শ গ্যাসের মতো আচরণ করে, আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তাহলে এখানে আমাদের এটাই হচ্ছে বাস্তব গ্যাসসমূহের আদর্শ আচরণ করার যে শর্তটা রয়েছে সেটাই হলো মেইন শর্ত। অর্থাৎ উচ্চ তাপমাত্রায় এবং নিম্নচাপে অধিকাংশ বাস্তব গ্যাসসমূহ মোটামুটিভাবে আদর্শ গ্যাসের মতো যে আচরণ করে সেটা আমরা এখান থেকে ব্যাখ্যা করব। সেই আদর্শ বাস্তব গ্যাসের জন্য আমাদের যে দুইটা স্বীকার্য রয়েছে, বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস প্রমাণ করেন যে উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপে গ্যাস অণুসমূহের মধ্যে যে আয়তন রয়েছে সেটা নগণ্য নয় এবং সেটা অবশ্যই কাউন্ট করা যায়, সেটা বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস প্রমাণ করেন এবং সেই ভ্যান ডার ওয়ালসের প্রমাণের মাধ্যমেই আমরা আয়তনের যে ত্রুটি পাই সেই আয়তন ত্রুটিকে সংশোধন করা হয়েছিল যে উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপে বাস্তব গ্যাসসমূহ আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তাহলে এখান থেকে আমরা আয়তন ত্রুটির মাধ্যমে আমরা পাবো আয়তন ত্রুটি। তাহলে আয়তন ত্রুটিকে আমরা দেখাবো যে ভি মাইনাস এন বি, এটা আমরা প্রতিপাদন করব। আর আরেকটা আমাদের ত্রুটি ছিল সেটা হলো চাপের ত্রুটি, চাপের ত্রুটি। সেই চাপের ত্রুটি কথা বলা হয়েছিল একটা স্বীকার্যে গ্যাস অণুসমূহের বলা হয়েছিল গ্যাস অণুসমূহ একটা কণা আরেকটা কণা থেকে এত দূরে দূরে অবস্থান করে যে এদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ নেই বললেই চলে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে দেখা যায় যে গ্যাস অণুসমূহের অবশ্যই আকর্ষণ বিকর্ষণ রয়েছে যা নগণ্য নয়। এটা বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস প্রমাণ করেন এবং সেই ক্ষেত্রে দেখা যায় উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপে অধিকাংশ বাস্তব গ্যাস মোটামুটিভাবে আদর্শ গ্যাসের মতো আচরণ করে। আদর্শ গ্যাসের জন্য চাপকে ধরা হয়েছিল পি, বাস্তব গ্যাসের জন্য তা কিছুটা বেশি অর্থাৎ n²a/v²। অর্থাৎ সেক্ষেত্রে আন্তঃনামিক আকর্ষণ বল তার মধ্যে যুক্ত হয়েছিল, সেই আকর্ষণ বলের মান হবে n²a/v²। তার মানে আয়তনকে আমরা সংশোধন করে পাবো ভি মাইনাস এন বি এবং চাপের জন্য সংশোধন করে আমরা পাবো পি প্লাস n²a/v²। তাহলে এই দুটো সূত্রকে প্রতিপাদন করবে। তাহলে ভ্যান ডার ওয়ালস সমীকরণ থেকে আমরা ভ্যান ডার ওয়ালস সমীকরণ হতে পাই। তাহলে ভ্যান ডার ওয়ালসের সমীকরণ আমরা প্রতিপাদন করলে পাবো চাপকে সংশোধন করে পাওয়া গেছে হচ্ছে পি প্লাস n²a/v²। এটা আমরা প্রতিপাদন করব ভি মাইনাস এন বি ইকুয়াল টু nRT। তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ বাস্তব গ্যাস থেকে বিচ্যুতি দেখাবে এবং উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপে আর অধিকাংশ বাস্তব গ্যাস মোটামুটিভাবে আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এটা আমাদের করলেই 2 নং প্রশ্নের জন্য যে সমাধান রয়েছে সেটা আমাদের শেষ হবে। যেহেতু প্রত্যেকটা প্রশ্ন একটু বড় বড়, সেই ক্ষেত্রে তোমাদেরকে ভিডিওটি ফার্স্ট ও লাস্ট তোমরা দেখার চেষ্টা করবে যেন অন্ততপক্ষে পরিপূর্ণভাবে সেই প্রশ্নের উত্তরগুলো দিতে পারো। সেই জন্যই আমরা টু দ্য পয়েন্টে দেখাচ্ছি যে কী বিষয় তোমাকে এখানে ব্যাখ্যা করতে হবে, কতটুকু দিতে হবে, সেটা অবশ্যই যদি এই জায়গা থেকে ভালোভাবে ভিডিওটা দেখে নিতে পারো তাহলে তুমি এই জায়গা থেকে 2 নম্বর প্রশ্নের জন্য যতটুকু দরকার সেটার সঠিক উত্তর তুমি সমাধান পেয়ে যাবে। আশা করি তোমরা 2 নম্বর প্রশ্নের উত্তরটা সঠিকভাবে সমাধান এখান থেকে দেখে নিলে। এরপর আমরা দেখাবো যে 3 নং প্রশ্নটা আমাদের অ্যাসাইনমেন্টের জন্য কি দেয়া ছিল। তাহলে 3 নম্বর প্রশ্নটা আমরা এখান থেকে লিখব। 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্নটা আমাদের কি ছিল সেই 3 নম্বর প্রশ্নটা আমরা এখান থেকে যদি দেই তাহলে আমাদের 3 নম্বর প্রশ্নটা এখানে কি ছিল। 3 নং প্রশ্নের উত্তর,
তাহলে 3 নম্বর প্রশ্নটা ছিল হলো গ্যাস মিশ্রণের চাপ, গ্যাস মিশ্রণের চাপ, খেয়াল করো এখানে অবশ্যই যে প্রশ্নটা দেয়া থাকে সেই প্রশ্নটা অবশ্যই সুন্দর করে লিখে দিতে হবে। গ্যাস মিশ্রণের চাপ মোল ভগ্নাংশের সম্পর্ক নির্ণয় করা ও মোল ভগ্নাংশের সম্পর্ক নির্ণয় করা, এটা ছিল আমাদের 3 নং প্রশ্ন। প্রশ্নগুলো অনেক বড় বড়, যেহেতু তোমাদেরকে এই অ্যাসাইনমেন্টটা অনেক বড়, থিওরিটিক্যাল বেশি অংশ, সেজন্য অবশ্যই তোমরা প্রশ্নটাকে যদি সঠিকভাবে বিশ্লেষণ করতে না পারো তাহলে নম্বরটা কমে যাবে। সেজন্য অবশ্যই চাবো যেন সুন্দরভাবে প্রত্যেকটা বিষয়কে প্রশ্নের মধ্যে যা চাওয়া হয়েছে সেগুলো যেন আমরা টু দ্য পয়েন্টে দিতে পারি। তাহলে 3 নং প্রশ্নটা আমাদের ছিল গ্যাস মিশ্রণের চাপ ও মোল ভগ্নাংশের সম্পর্ক নির্ণয় করা। অবশ্যই তুমি স্পষ্ট অক্ষরে এই প্রশ্নটা লিখে দিবে, তাহলে এই প্রশ্নের ভিতরে কি কি অংশ ব্যাখ্যা করতে হবে সেটা আমরা এখান থেকে বুঝে নিতে পারবো। তাহলে প্রথমে আমরা এই প্রশ্নটা থেকে যে বিষয়টা ব্যাখ্যা করব সেটা হচ্ছে আংশিক চাপ। আংশিক চাপ ব্যাখ্যা করব। দ্বিতীয়ত হলো আংশিক চাপ সূত্র ব্যাখ্যা করব। আংশিক চাপ সূত্র ব্যাখ্যা করব। এই আংশিক চাপ সূত্র ব্যাখ্যা প্লাস মোট চাপ নির্ণয়ের সমীকরণ, মোট চাপ নির্ণয়ের সমীকরণ প্রতিপাদন, এটা আমরা ব্যাখ্যা করব। এরপরে হচ্ছে মোল ভগ্নাংশ কাকে বলে সেটা লিখব। মোল ভগ্নাংশ, যেহেতু মূল ভগ্নাংশের সাথে সম্পর্ক দিতে হবে, এই মূল ভগ্নাংশ আমরা কাকে বলে এটা দিব। তারপর আমরা দিব মূল ভগ্নাংশ ও আংশিক চাপ এর মধ্যে যে সম্পর্ক রয়েছে, আংশিক চাপ, আংশিক চাপ, মূল ভগ্নাংশ, মূল ভগ্নাংশ ও মোট চাপের মধ্যে সম্পর্ক, ও মোট চাপের মধ্যে সম্পর্ক স্থাপন করো, করতে হবে। তাহলে এই প্রশ্নটার জন্য আমাকে যে অংশগুলো ব্যাখ্যা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু 3 নং প্রশ্নটার অংশ ছিল গ্যাস মিশ্রণের চাপ ও মোল ভগ্নাংশের সম্পর্ক নির্ণয় করা, এক্ষেত্রে আমরা যে বিষয়গুলো এই 3 নং প্রশ্নের সাথে ব্যাখ্যা করব এবং যে প্রশ্নগুলো এটার সাথে জড়িত সেটা হচ্ছে আংশিক চাপ কি, আংশিক চাপ সূত্র কি, এটার ব্যাখ্যা করব। মোট চাপ নির্ণয়ের জন্য যে সম্পর্ক আমরা পাই সেই সম্পর্কটা প্রতিপাদন করব। মূল ভগ্নাংশ কাকে বলে সেটা লিখব এবং আংশিক চাপ, মূল ভগ্নাংশ ও মোট চাপের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা প্রতিপাদন করব। তাহলে প্রথমেই আমরা এখান থেকে যে বিষয়টা দেখাতে চাই সেটা হলো আংশিক চাপ কি। তাহলে আংশিক চাপ হলো যখন 2 বা ততোধিক গ্যাস মিশ্রণ আমরা করি, যেমন এখানে আমরা একটা পাত্র নিলাম, এই পাত্রের মধ্যে এমন 2টা গ্যাসকে আমরা নিলাম যে গ্যাসগুলো পরস্পরের সাথে বিক্রিয়া করে না। এখানে খেয়াল করো যে স্থির তাপমাত্রায়, অর্থাৎ এমন একটা স্থির তাপমাত্রা নিব, সেই তাপমাত্রায় এমন 2টা গ্যাস নেওয়া হলো যারা পরস্পরের সাথে কোনোরূপ বিক্রিয়া করে না। তাহলে পরস্পর বিক্রিয়া করে না এমন 2টা গ্যাসকে যদি স্থির তাপমাত্রায় একটা পাত্রের মধ্যে মিশ্রিত করি, সেই গ্যাসগুলো পরস্পরের সাথে কোনো মিশ্রিত হবে না, না মিশ্রিত হয়ে মোট আয়তনটুকু দখল করে এককভাবে যে চাপ দিবে সেই চাপটাকে বলা হয় ওই গ্যাস মিশ্রণের ওই উপাদানের আংশিক চাপ। তাহলে স্থির তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন 2টি গ্যাস একটা পাত্রের মধ্যে রাখার পর মোট আয়তনটুকু দখল করে এককভাবে যে চাপ দেয় সেই চাপটাকে বলা হয় ওই গ্যাস মিশ্রণের আংশিক চাপ। এখন যদি বলি গ্যাসের আংশিক চাপ সূত্রটা, অর্থাৎ ডাল্টনের যে আংশিক চাপ সূত্রটা রয়েছে সেটা যদি বলা হয় যে তাপমাত্রাকে যদি স্থির রাখা হয় তাহলে প্রত্যেকটা গ্যাস মিশ্রণের আংশিক চাপের সমষ্টি সেটা হচ্ছে মোট চাপের সমান, এটা হবে ডাল্টনের আংশিক চাপ সূত্র। আর যদি আমরা প্রত্যেকটা গ্যাসের উপাদানগুলোর দ্বারা তাপমাত্রা স্থির রেখে মোট আয়তন দখল করে এককভাবে যে চাপ দিবে সেটা হবে আংশিক চাপ, আর আংশিক চাপগুলোর সমষ্টি হবে মোট চাপের সমান, সেটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র।
এই হলো ডাল্টনের আংশিক চাপ সূত্রটা আমরা বই থেকে সুন্দর করে লিখে দিব। তারপরে এই সূত্রের সাহায্যে আমরা কিভাবে যে তার সাথে যে মোট চাপের যে সম্পর্ক রয়েছে সে সম্পর্ক করব। তাহলে এখান থেকে যদি আমরা সম্পর্ক করতে চাই তাহলে আমরা এখানে একটা চিত্র অঙ্কন করতে পারি, সেই চিত্রের মাধ্যমে এই সূত্রটা আমরা ব্যাখ্যা করব। সেই চিত্রটা আমরা এখান থেকে অঙ্কন করে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবে, তাহলে ভিডিওটি বুঝতে তোমাদের প্রশ্নের উত্তরগুলো আনসার করা সহজ হয়ে যাবে এবং সেই সহজ করার জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস। এখানে এ গ্যাস দিলাম, এটা আমরা বি গ্যাস দিলাম। প্রথম গ্যাসের জন্য চাপ ও আয়তন, দ্বিতীয় গ্যাসের জন্য চাপ ও আয়তন এবং এখানের জন্য তাপমাত্রা স্থির করা হয়েছে। এখানেও তাপমাত্রাটাকে আমরা স্থির করে মাঝখানে একটা স্টপ কর রাখছি। স্টপ করটাকে যদি খুলে দেই তাহলে এ গ্যাস বি গ্যাসের সাথে মিশ্রিত হবে। তাহলে এ গ্যাসের জন্য প্রাথমিক অবস্থার চাপ ও আয়তন, দ্বিতীয় গ্যাসের জন্য চাপ এবং আয়তন করা হয়েছে। তাহলে বয়েলের সূত্র অনুসারে আমরা যদি বয়েলের সূত্র অনুসারে এ গ্যাসের ক্ষেত্রে লিখতে পারি, তাহলে এ গ্যাসের ক্ষেত্রে যদি আমরা এখান থেকে লিখি তাহলে আমাদের কি হয়? তাহলে এখান থেকে আমাদের দাঁড়ায় P1 V1 = F1 V, অর্থাৎ চাপ ও আয়তনের গুণফল আংশিক চাপ এবং মোট আয়তনের গুণফলের এখান থেকে সমান। এই F1 হলো আংশিক চাপ, তাহলে আমরা লিখব F1 হলো আংশিক চাপ, এ গ্যাসের আংশিক চাপ। তাহলে এখান থেকে যদি আমি F1 বের করি তাহলে P1 V1/V। অনুরূপভাবে বি গ্যাসের জন্য যদি আমি লিখি বি গ্যাসের ক্ষেত্রে তাহলে লিখব P2 V2 = F2V। এখান থেকে আমি লিখব F2 = P2 V2/V। এখন এখানে আমরা লিখব F2 সমান হলো আংশিক চাপ, অর্থাৎ বি গ্যাসের জন্য আমরা আংশিক চাপ ধরে নিছি হচ্ছে F2। তাহলে এই দুটাকে একত্রিত যদি আমরা করে দিই তাহলে হবে F1 + F2 = P1 V1/V প্লাস P2 V2/V। তাহলে প্রত্যেকটা গ্যাস মিশ্রণের আংশিক চাপ মোট আয়তনের মোট চাপের সমান। তাহলে আমরা এখানে F1/F2 = মোট চাপ P দিয়েছি, আর এখান থেকে যদি V নেই তাহলে P1 V1 + P2 V2/V। এটাই হচ্ছে গ্যাস মিশ্রণের জন্য মোট চাপ নির্ণয় করার সূত্র। তাহলে এই সূত্রটা তুমি এখান থেকে প্রতিপাদন করে দিবে। তাহলে প্রথমে দুইটা গ্যাস নিলাম, গ্যাস দুটি পরস্পরের সাথে কোনোরূপ বিক্রিয়া করে না, পৃথকভাবে দুইটা গ্যাসের মধ্যে আমরা সংযোগ স্থাপনের জন্য মাঝখানে একটি স্টপ কর্ক রেখে দিচ্ছি এবং স্টপ কর্কটাকে যদি খুলে দিই তাহলে এ গ্যাস বি গ্যাসের সাথে মিশ্রিত হবে এবং সেই মিশ্রিত হওয়ার পর বয়েলের সূত্র থেকে আমরা প্রত্যেকটার জন্য আংশিক চাপ পাবো, বি গ্যাসের জন্য আংশিক চাপ পাবো। এই দুইটা গ্যাসগুলোকে আংশিক চাপকে যোগ করে দিলে আমরা মোট চাপ পাবো। এই মোট চাপের মাধ্যমে আমরা একটা সমীকরণ পেয়েছি, অর্থাৎ মোট চাপ P1 V1 + P2 V2/V। এই সূত্রের সাহায্যে আমরা মোট চাপ নির্ণয় করি কিভাবে সেইটা আমরা লিখব। এরপরে আমরা ব্যাখ্যা করব হচ্ছে যে কিভাবে আমাদের মূল ভগ্নাংশ ব্যাখ্যা করা লাগে এবং সেই মূল ভগ্নাংশ সম্পর্কে আমরা এখান থেকে ব্যাখ্যা করব। মূল ভগ্নাংশটা কি, মূল ভগ্নাংশের আমরা এখান থেকে সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করব। তাহলে মূল ভগ্নাংশ আমাদের কি? মূল ভগ্নাংশ তাহলে বিভিন্ন গ্যাস মিশ্রণের জন্য যে পৃথকভাবে একটা উপাদানের মূল সংখ্যাকে যদি মোট মূল সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে ওই গ্যাস মিশ্রণের মূল ভগ্নাংশ পাওয়া যায়। অর্থাৎ গ্যাস মিশ্রণের ভিতর থেকে যদি কোনো একটা উপাদানকে মোট মূল সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে সেই মূল ভগ্নাংশ পাওয়া যায়। সেই মূল ভগ্নাংশের ব্যাখ্যাটা আমরা এখান থেকে কাকে বলে এটা দিব। তারপরে আংশিক চাপ, মূল ভগ্নাংশ, মোট চাপের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা স্থাপন করলে এই প্রশ্নের উত্তরটা শেষ হবে। তাহলে আমরা সম্পর্কটা দেখাচ্ছি। আংশিক চাপ মূল ভগ্নাংশ ও মোট চাপের মধ্যে সম্পর্ক সম্পর্ক স্থাপন। তাহলে মোট চাপের মধ্যে যদি আমরা সম্পর্ক স্থাপন করতে চাই তাহলে এখান থেকে আমাদের একটা সম্পর্ক স্থাপিত হবে, সেটা হবে আংশিক চাপ, মূল ভগ্নাংশ ও মোট চাপের মধ্যে একটা সম্পর্ক। তাহলে আমরা প্রথমে লিখতে পারি যে এ ও গ্যাস বি দুইটা গ্যাস, সেই গ্যাস মিশ্রণের জন্য যে আমরা আদর্শ গ্যাসের সমীকরণ পাই, তাহলে এমন দুইটা গ্যাস নিলাম যে গ্যাস দুটো পরস্পরের সাথে বিক্রিয়া করে না। তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ হতে আমরা পাই কি পাবো? PV = nRT। তাহলে এখানে আমি P যদি লিখি N/V = RT, এটা দিলাম আমরা 1 নং সমীকরণ। এখন এ গ্যাসের জন্য আমরা যদি লিখি এ গ্যাসের ক্ষেত্রে এই সমীকরণটাকে যদি আমি এ গ্যাসের জন্য প্রয়োগ করি তাহলে PA =
NA/V ইকুয়াল টু NA/V RT, এটা দিলাম আমরা 2 নং সমীকরণ। বি গ্যাসের জন্য যদি লিখি, বি গ্যাসের ক্ষেত্রে যদি আমরা লিখি তাহলে PB ইকুয়াল টু NB/V RT, এটা আমরা দিলাম 3 নং সমীকরণ। এখন 2 নং ভাগ 1 নং, 2 নং ভাগ 1 নং করে পাই, তাহলে 2 নং ভাগ 1 নং করে আমরা পাবো হচ্ছে PA/P ইকুয়াল টু NA/N। RT আমাদের কাটা গেল। তারপর আমরা এখান থেকে কি পেলাম, PA/P ইকুয়াল টু একটা উপাদানের মোল সংখ্যাকে মোট মোল সংখ্যা দ্বারা ভাগ করলে মোল ভগ্নাংশ পাওয়া যায়, তাহলে আমরা লিখব XA হলো মোল ভগ্নাংশ, তাহলে PA ইকুয়াল টু XA ইন্টু P। এখানে আমরা এই সমীকরণের নাম্বার দিলাম 4 নাম্বার। খেয়াল করো, প্রত্যেকটার জন্য সমীকরণগুলো পৃথক পৃথকভাবে আমরা দেখিয়ে দিচ্ছি যেন কতটুকু উত্তর সঠিকভাবে লেখা যায় সেগুলো যেন আমরা লিখে দিতে পারি। 3 নং ভাগ এখন আবার 1 নং, 3 নং ভাগ 1 নং করে পাই, তাহলে অনুরূপভাবে আমরা যদি আমরা পাই সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে PB/P ইকুয়াল টু NB/N। তাহলে এখানে পাবো বি উপাদানের মোল ভগ্নাংশ PB/P, আর এখান থেকে আমরা পেলাম PB ইকুয়াল টু XB ইন্টু P। তাহলে এখন এটার নাম্বার দিলাম আমরা 5। তাহলে 4 ও 5 নংকে একত্রিত আমরা করলে পাবো PA প্লাস PB ইকুয়াল টু XA প্লাস XB ইন্টু P। এখানে আমরা কি পেলাম তাহলে P ইকুয়াল টু X ইন্টু P। এটাই হচ্ছে আংশিক চাপ, মোল ভগ্নাংশ ও মোট চাপের মধ্যে সম্পর্ক। তাহলে আংশিক চাপ, মোল ভগ্নাংশ ও মোট চাপের গুণফল, এখান থেকে যে সম্পর্কটা আমরা পেলাম, আংশিক চাপ, মোল ভগ্নাংশ ও মোট চাপের মধ্যে সম্পর্ক হলো কি, আংশিক চাপ, মোল ভগ্নাংশ, মোট চাপের গুণফলের সমান। এই পর্যন্ত হলো তোমাকে 3 নং প্রশ্নের জন্য যতটুকু উত্তর দেওয়া লাগবে সেটুকু আমরা A to Z এখানে দেখিয়ে দিলাম। প্রতিপাদনটা অবশ্যই সুন্দর করে তোমরা এখান থেকে করে দেখিয়ে দিবে, তাহলে সেক্ষেত্রে তোমাদের এই 3 নম্বর প্রশ্নের জন্য যতটুকু উত্তর লেখা দরকার সেটুকু আমরা এখান থেকে লিখে দিতে পারি। এরপর আমরা দেখাবো 4 নং প্রশ্নের জন্য আমাদের কি প্রশ্নটা ছিল, সেই 4 নং প্রশ্নটা। তাহলে আমাদের এখানে 4 নং প্রশ্নটা আমরা এখানে সুন্দর করে আগে লিখব। আগেই বলছি যে প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট লেখার জন্য প্রশ্নগুলো অবশ্যই সুন্দর করে আগে লিখে দিতে হবে। তাহলে আমাদের 4 নং প্রশ্নটা ছিল গ্যাস মিশ্রণের দুটি উপাদান গ্যাসের অণুসমূহের অবশ্যই সুন্দর করে অবশ্যই প্রশ্নটা লিখে দিতে হবে। ভরের ভিন্নতার কারণে ব্যাপন হারের পার্থক্যের গাণিতিক ব্যাখ্যা করা। দেখো প্রশ্নটা অনেক বড়, সেক্ষেত্রে আমাদের একটু প্রশ্নটা অনেকটা উত্তরটা অনেক বড় হবে। সেক্ষেত্রে দেখো 4 নম্বর প্রশ্নটা আমাদের কি ছিল, অনেক বড় প্রশ্ন। গ্যাস মিশ্রণের দুটি উপাদান গ্যাসের অণুসমূহের ভরের ভিন্নতার কারণে ব্যাপন হারের পার্থক্যের গাণিতিক ব্যাখ্যা করা। তার মানে এখানে গ্যাসের অণুসমূহের সাথে ব্যাপন সূত্রের একটা সম্পর্ক রয়েছে। সেই ব্যাপন সূত্রটা আমরা এখান থেকে প্রতিপাদন করব, গ্রাহামের ব্যাপন সূত্র ব্যাখ্যা করব। গ্রাহামের ব্যাপন সূত্রের সাথে যে আণবিক ভরের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা এখান থেকে প্রতিপাদন করব। তাহলে আমরা এখান থেকে কি কি বিষয়ে ব্যাখ্যা করব? ব্যাপন সূত্র ব্যাখ্যা করব। ব্যাপন সূত্র কাকে বলে? ব্যাপন হার কি এটা ব্যাখ্যা করব। ব্যাপন হারের জন্য যে সূত্রটা রয়েছে সেই সূত্রটা লিখব। ব্যাপন হার সূত্র ব্যাখ্যা, ঠিক আছে। তারপরে আমরা লিখব হচ্ছে গ্যাসের ব্যাপন হারের সাথে
আণবিক ভরের সম্পর্ক স্থাপন করা। এখন এইগুলো অংশ যদি এই তিনটা বিষয় যদি আমরা এখান থেকে ব্যাখ্যা করতে পারি তাহলে আমাদের 4 নং প্রশ্নের জন্য যতটুকু উত্তর দেওয়া দরকার সেগুলো আমরা এখান থেকে সঠিকভাবে দিতে পারবো। তাহলে প্রথমে আমরা গ্যাসের ব্যাপন সূত্রটা দিব, ব্যাপন হারের যে সূত্রটা রয়েছে সেই সূত্রটা দিব, গ্যাসের ব্যাপন হারের সাথে আণবিক ভরের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা স্থাপন করব। তাহলে আমরা গ্যাসের ব্যাপন হারের যে সূত্রটা রয়েছে সেই সূত্রটাকে ব্যাখ্যা করছি। দেখো আমরা এখান থেকে তিনটা বিষয় আমরা স্পষ্ট করে প্রত্যেকটা প্রশ্ন লেখার আগে কি কি বিষয়গুলো আমরা ব্যাখ্যা করব এই প্রশ্নটার সাথে সেটা আমরা এখানে ব্যাখ্যা বলে দিচ্ছি আগে থেকে। সেই বিষয়গুলো টু দ্য পয়েন্টে তোমরা বই থেকে সুন্দর করে লিখে দিবে। আমি এখান থেকে যতদূর সম্ভব যতটুকু উত্তর লেখা দরকার এবং যেটুকু করে দেওয়ার দরকার সেটুকু আমরা করে দিচ্ছি, বাকিটা তোমরা বই থেকে অনুরূপভাবে লিখে নিবে। তাহলে এখানে ব্যাপন হারের সাথে আণবিক ভরের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা আমরা এখান থেকে স্থাপন করে দিচ্ছি। যে আমরা জানি গ্রাহামের ব্যাপন সূত্র থেকে পাই, গ্রাহামের ব্যাপন সূত্র হতে পাই, তাহলে সেই সূত্রটা আমরা কি পাই, আর ইজ প্রপোর্শনাল টু 1/√d, যেখানে টি ও পি স্থির। তাহলে স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপন হার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে গ্রাহামের ব্যাপন সূত্রের সাথে ঘনত্বের একটা সম্পর্ক রয়েছে, অর্থাৎ তাপমাত্রা এবং চাপকে এই দুইটাকে যদি আমরা স্থির রাখি তাহলে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের ব্যাপন হার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে। এখন এটা থেকে কিভাবে আমরা আণবিক ভরের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি, তাহলে এখান থেকে দেখো যে এখানে যদি আমরা প্রথম অবস্থার জন্য আমরা লিখি, দ্বিতীয় অবস্থার জন্য এরকম লিখি, প্রত্যেকটার জন্য দুইটা অবস্থার জন্য প্রথম অবস্থায় যদি আমরা এই সূত্রটাকে লিখি তাহলে কি হয়, R1 সমানুপাতিক 1/√d1। এটা আমরা সমাধান করলে আমরা পাবো k = 1/√d1। এখানে k একটি সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা এই সমীকরণটা নাম্বার দিলাম 1। দ্বিতীয় অবস্থায় এই সমীকরণটাকে আমরা যদি নেই তাহলে হবে R2 সমানুপাতিক 1/√d2। তাহলে এখান থেকে পারবো R2 = k 1/√d2। এখানে কেও একটি সমানুপাতিক ধ্রুবক। এই সমীকরণে নাম্বার দিলাম আমরা হচ্ছে 2। দেখো 1 নং ভাগ 2 নং যদি আমরা করি, দেখো 1/2 নং করে পাই, তাহলে করলে কি হবে, R1/R2 = √d2/d1। এইটুক আমরা পাবো। এখন এইটুক পাওয়ার পর আমরা জানি গ্যাসের এটার সাথে আমাদের একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা আমাদের এখান থেকে বের করতে হবে। আমরা জানি ঘনত্ব = ভর বাই আয়তন, R1/R2 = m2/v আর m1/v। তাহলে আমরা জানি d1 = ভর বাই আয়তন। তাহলে ঘনত্ব = ভর বাই আয়তন আমরা রেখে দিলাম এবং আয়তন লিখে এখানে মানটা বসিয়ে দিলাম। d2 সমান আমরা পেলাম হচ্ছে m2/v এবং d1 আমরা পেলাম ভর বাই আয়তন m1/v। তাহলে এই ক্ষেত্রে আমরা সমীকরণের ফরম্যাটটা পেলাম হলো R1/R2 = √m2/m1। যে গ্যাসের আণবিক ভর যত কম ব্যাপন হার তত বেশি, এবং আণবিক ভর বের করতে পারলে ওই গ্যাসটার ব্যাপন হারের মধ্যে কার বেশি কার কম সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। তাহলে কারোর সাথে যদি ব্যাপন হারের আমরা সঠিকভাবে তুলনা করতে চাই, R1/R2-র সাথে তুলনা করলে আণবিক ভরের সম্পর্কটা করলে আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে এখানে আমাদের প্রশ্নটা ছিল যে গ্রাহামের ব্যাপন সূত্রের সাথে আণবিক ভরের যে সম্পর্ক এবং সেই সম্পর্কের জন্য আমরা একটা প্রতিপাদন পেলাম, সেটাই হলো R1/R2 = √m2/m1। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা যে প্রশ্নটা আমরা 4 নম্বর প্রশ্নটার উত্তর যথাযথভাবে কতটুকু দিতে হবে সে সম্পর্কটা আমরা দিলাম। ইচ্ছা করলে এখানে উদাহরণের মাধ্যমে তুমি ইচ্ছা করলে এই 4 নম্বর প্রশ্নের উত্তরটাকে ব্যাখ্যা করতে পারবে। যেহেতু ভিডিওটা আমাদের অনেকটা লং হয়েছে সেজন্য আমি A to Z বিক্রিয়াটা ব্যাখ্যা করার চেষ্টা করেছি এবং প্রত্যেকটা প্রশ্ন কিভাবে লিখতে হবে এবং কতটুকু লিখতে হবে সেটার পয়েন্টগুলো ব্যাখ্যা করার চেষ্টা করছি। তোমরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবে এবং
ভিডিওটা তোমাদের অন্য বন্ধুদের কাছে শেয়ার করবে যেন সবাই এই ভিডিওটা দেখে উত্তরগুলো করতে পারে। এবং এটা একটা নমুনা চিত্র, যেহেতু অ্যাসাইনমেন্ট মানে হলো নিজের মতো লেখা, এবং সেই নিজের লেখাটার সাথে কতটুকু আমি লিখব এবং সেটাকে তোমাকে সংযোজন করার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তোমরা ভালো এবং সুস্থ থাকো সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ।